প্রকৃতি কখনো একই রূপে ধরা দেয় না। কোথাও সে পাহাড় হয়ে আকাশ ছুঁয়েছে, কোথাও নদী হয়ে বয়ে চলেছে শত শত বছর ধরে, আবার কোথাও হাজারো গাছের নীরবতায় লুকিয়ে রেখেছে নিজের সবচেয়ে সুন্দর গল্প। বাংলাদেশের উত্তর পূর্বের জনপদ সিলেট, যেখানে প্রতিটি পথের শেষে অপেক্ষা করে থাকে নতুন এক বিস্ময়। আর সেই বিষয়গুলো নিজের চোখে দেখার উদ্দেশ্যেই আজ শুরু হচ্ছে আমাদের 3 দিনের এই ভ্রমণ। এই 3 দিনে আমরা ঘুরে দেখব সিলেটের জনপ্রিয় কিছু পর্যটন কেন্দ্র, পাশাপাশি এমন কিছু জায়গাও যেগুলোর কথা এখনও অনেকেই জানেন না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনে। লক্ষ্মীপুর থেকে সিলেট যাওয়ার জন্যে আমাদের কাছে সবথেকে আরামদায়ক এবং সুবিধাজনক মাধ্যম মনে হয়েছে ট্রেন। আরে ও বন্ধুরে, খেয়েছি প্রেমের শরাব, আমার কিসের অভাব, বাংলার নবাব আমি সেজে গেছি। এখন আলোয় আর অন্ধকার, আমার কিসের দরকার, কই সালাম সরকার, আমি এই হালে দিন কাটাইতে আসি। অবশেষে প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো। আমরা দ্রুত আমাদের নির্ধারিত কেবিনে উঠে পড়লাম। সামনে পুরো রাতের একটি দীর্ঘ যাত্রা। আশা করছি সকালে একদম ফ্রেশভাবেই সিলেট পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। সকালে ঘুম ভাঙতেই জানালার বাহিরে চোখে পড়ল একের পর এক চা বাগান। সূর্যের নরম আলোয় ভেজা সেই দৃশ্য যেন আমাদের সিলেটে স্বাগত জানাচ্ছিল। সত্যি বলতে এমন একটি সকাল দিয়ে যদি ভ্রমণ শুরু হয়, তাহলে পুরো দিনের ক্লান্তিও যেন আগেই দূর হয়ে যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম সিলেট রেলওয়ে স্টেশনে। প্রথম দেখাতেই স্টেশনটি বেশ পরিষ্কার, পরিপাটি এবং গোছানো মনে হলো। স্টেশনের বাহিরে বেরিয়ে আমরা কয়েকজন সিএনজি চালকের সাথে কথা বললাম। প্রায় সবার ভাড়াই একই রকম। শেষ পর্যন্ত প্রতিদিন 2000 টাকা হিসেবে আমরা একটি সিএনজি ভাড়া করে নিলাম। আমাদের চালকের নাম রাসেল। পুরো ভ্রমণেই উনি আমাদের সঙ্গে থাকবেন। ঝিরিঝিরি হাওয়াতে আহা কি মধু মায়া সৃষ্টিতে। সিএনজিতে করে আমরা চলে এলাম দরগা গেট এলাকায়। আমাদের হোটেলের নাম গ্র্যান্ড খলিফা হামামা। প্রথম দেখাতেই হোটেলটি বেশ পরিষ্কার, গোছানো আর আরামদায়ক মনে হলো। যদিও আমাদের চেক ইনের নির্ধারিত সময় ছিল দুপুর 12টায়, কিন্তু ভাগ্য ভালো, রুম খালি থাকায় আমরা আগে থেকেই ব্যাগগুলো রেখে যাওয়ার সুযোগ পেয়ে গেলাম। ব্যাগপত্র রুমে রেখে আমরা আর সময় নষ্ট করলাম না, কারণ সামনে অপেক্ষা করছে সিলেট ভ্রমণের প্রথম গন্তব্য, বাংলাদেশের একমাত্র স্বীকৃত মিঠা পানির সোয়াম ফরেস্ট রাতারগুল। সিলেট শহর ছেড়ে যতই সামনের দিকে এগোচ্ছি, চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যাচ্ছে। কংক্রিটের ভবনের জায়গা দখল করে নিচ্ছে সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর গাছে ঘেরা শান্ত রাস্তা। ভ্রমণের একটা বড় আনন্দ হলো শুধু গন্তব্য নয়, পথের সৌন্দর্যও উপভোগ করা। আর সিলেটের এই পথ যেন সেই অনুভূতিটাকেই আরও সুন্দর করে তুলেছে। অবশেষে আমরা চলে এসেছি রাতারগুল সোয়াম ফরেস্টের প্রবেশ মুখে। আমরা চলে আসছি রাতারগুল সোয়াম ফরেস্টে। এখনও বনের ভেতরে যাইনি। এখানে এটা হচ্ছে ভিজিটর প্লেস। এই জায়গাটা থেকে নৌকা ভাড়া করতে হয়। এখান থেকে আমরা আমাদের টিকিট কেটে ভেতরে ঢুকব। প্রতিজনের প্রবেশ টিকিট 50 টাকা। আমরা 4 জন, তাই মোট 200 টাকায় টিকিট নিতে হয়েছে। আর নৌকাটি ভাড়া করেছি 750 টাকায়। আপনার কি নাম? আমার নাম নিঝুম আহমেদ। নিঝুম আহমেদ। নিঝুম এখানকার মাঝি। শুনেছি সে খুব সুন্দর গান করে। দেখা যাক আজকের ভ্রমণটা শুধু প্রকৃতির সৌন্দর্যেই নয়, তার কণ্ঠের সুরেও কতটা সুন্দর হয়ে ওঠে। আমরা এখন ডিঙ্গি নৌকায় উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন আমরা ধীরে ধীরে বনের ভেতরে প্রবেশ করছি। চারপাশে শুধু সবুজ আর সবুজ। শহরের ব্যস্ততা, যানজট, শব্দ সব কিছু যেন অনেক দূরে ফেলে এসেছি। এই যে গাছগুলো দেখছেন, এর মধ্যে সবথেকে বেশি রয়েছে করচ আর হিজল গাছ।
বর্ষাকালে এই গাছগুলোর গোড়া পুরোপুরি পানির নিচে চলে যায়। তখন পুরো বনটাকে মনে হয় যেন পানির উপর ভাসছে। আর সেই কারণেই বর্ষাকালকে রাতারগুল ভ্রমণের সবথেকে উপযুক্ত সময় বলে মনে করা হয়। এটা আসলে এমন একটা প্লেস, এই জায়গাটাতে না আসলে এটা মানে ফিল করা যাবে না। এটা আমি যতই বলি, মানে এই অনুভূতিটা আসলে বোঝানোর মতো না। খুবই নীরব এবং নৌকার ছলাৎ ছলাৎ শব্দ, পাখির কিচিরমিচির, মাঝে মাঝে কিছু বানর এক গাছ থেকে আরেক গাছে লাফ দেয়। মানে দৃশ্যটা মনে হচ্ছে একদমই ন্যাচারাল, এখানে কোনো কৃত্রিমতা নাই। তাই যদি রাতারগুলের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে বর্ষাকালই হবে সবথেকে ভালো সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয়, কালিনীদির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয়, রাতারগুলের ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো ভাসিয়া। রাতারগুলকে আরো সুন্দর করে তুলেছে এই নিঝুমের মতো মানুষগুলো, যারা প্রতিদিন এই বনকে আপন করে নিয়ে বেঁচে আছেন। পর্যটকদের ঘুরিয়ে দেখাচ্ছেন, গল্প শোনাচ্ছেন, গান শুনিয়ে আনন্দ দিচ্ছেন। নিঝুম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার গান এই ভ্রমণটাকে আমাদের কাছে আরো অনেক বেশি স্মরণীয় করে রাখবে। ওই রাতারগুলে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখি আমন পিঞ্জুরায় সুখের পন কি জাগে। পারতাম যদি তাইকা যাইতাম ওই রাতারগুলে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শোরে হিত পাথরে নগরে, তাই তো বাইলাম সিলেটে, তাই তো বাইলাম সিলেটে। সত্যি বলতে রাতারগুল নিয়ে যত ছবি আর ভিডিও দেখেছিলাম, বাস্তবে এসে জায়গাটা তার থেকেও অনেক বেশি সুন্দর মনে হয়েছে। প্রকৃতিকে যারা সত্যিই ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একবার হলেও দেখা উচিত। রাতারগুলের অসাধারণ কিছু স্মৃতি আর নিঝুমের গান হৃদয়ে নিয়ে আমরা আবার রওনা দিচ্ছি আজকের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর। তবে তার আগেই পথেই পড়ছে আরেকটি সুন্দর এবং তুলনামূলক কম পরিচিত জায়গা, উৎমাছড়া। চলুন এবার ঘুরে আসি সেই নীরব, সবুজ আর স্বচ্ছ পানির আরেকটি অপূর্ব ঠিকানা, উৎমাছড়া। যতই সামনে এগোচ্ছি চারপাশের পরিবেশও বদলে যাচ্ছে। শহরের ব্যস্ততা অনেক আগেই পেছনে পড়ে গেছে। এখন রাস্তা দুই পাশে শুধু সবুজ, দূরে পাহাড়ের রেখা, মাঝে মাঝে ছোট ছোট গ্রামের দেখা মিলছে। তবে একটা বিষয় না বললেই নয়, রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। যদি কেউ শুধু উৎমাছড়া ঘুরতে আসেন তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে মোটরসাইকেল নিয়ে আসার। এতে যাতায়াত অনেক সহজ হবে। আমরা যেহেতু সকাল থেকেই পুরো দিনের জন্য সিএনজি ভাড়া করে রেখেছি, তাই আর পরিবর্তন করার সুযোগ ছিল না। অবশেষে আমরা উৎমাছড়া গ্রামের কাছাকাছি চলে এসেছি। এখানেই আমাদের সিএনজির যাত্রা শেষ। এরপর থেকে আর 4 চাকার কোনো গাড়ি যেতে পারে না, এখান থেকেই হেঁটেই যেতে হবে। গ্রামীণ মেঠো পথ দিয়ে যাচ্ছি, পাহাড়ি জনজীবন, বর্ডার সাইডে এই গ্রামটা। গ্রামের নাম অবশ্য আমি ঠিক লোকেট করতে পারছি না, বাট বাঁশঝাড়, প্রকৃতি, সুন্দর গ্রামীণ পরিবেশ। যারা বাইক নিয়ে আসে তারা এখানে বাইক রাখে। এখান থেকে মূল স্পট পর্যন্ত হাঁটতে সময় লাগে মোটামুটি 8 থেকে 10 মিনিট। অবশেষে আমরা পৌঁছে গেলাম উৎমাছড়ার প্রবেশ মুখে। এখানে ছোট ছোট কয়েকটি দোকান আছে, চাইলে পানি কিংবা হালকা কিছু খেয়ে নিতে পারবেন। দূর থেকেই পানির শব্দ কানে আসছিল, আর সামনে কয়েক কদম এগিয়েই চোখের সামনে ভেসে উঠল উৎমাছড়ার সেই স্বচ্ছ ঝিরির পানি। এই যে পানিটা দেখছেন, একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ, নিচের পাথরগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। পানির গর্জন শুনতে পাচ্ছেন? কি স্বচ্ছ পানি। অনেক পর্যটক আছে এখানে, এরা অনেকেই গোসল করছে নিচে। এই পানি এসেছে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঝিরি আর প্রাকৃতিক ছড়াগুলো থেকে।
তাই বছরের বেশিরভাগ সময়ই পানিটা এত পরিষ্কার আর শীতল থাকে। চলুন আর অপেক্ষা না করে নেমে পড়ি এই ঠান্ডা পানিতে। উফ, সত্যি বরফের মতো ঠান্ডা। গরমের দিনের ক্লান্তি যেন মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেল। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, পানির নিচের অনেক পাথরই বেশ পিচ্ছিল, তাই নামার সময় একটু সতর্ক থাকবেন। যারা এর আগে সিলেটের আরও অনেক জায়গায় ঘুরেছেন এবং মোটামুটি সব কিছু এক্সপ্লোর করা হয়ে গিয়েছে, তারা মূলত এই জায়গাটাতে আসবেন, কারণ এটা একটা আননোন প্লেস। এখনও পর্যন্ত খুব বেশি পর্যটকের সমাগম হয় নাই এখানে। এই যে সামনে ব্রিজটা দেখছেন, এখান থেকে পুরো উৎমাছড়াকে একসাথে দেখা যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে এই ভিউটাই সবথেকে বেশি ভালো লেগেছে। চারপাশে সবুজ পাহাড়ি পরিবেশ, নিচে স্বচ্ছ ঝিরির পানি, আর মাঝখানে এই ছোট্ট ব্রিজ, সব মিলিয়ে সত্যি দারুণ একটি দৃশ্য। উৎমাছড়ার সুন্দর কিছু স্মৃতি সঙ্গে নিয়ে আমরা আবার রওনা দিচ্ছি আজকের শেষ গন্তব্যের উদ্দেশ্যে। চলুন এবার যাই ভোলাগঞ্জ সাদা পাথরে। যতই সামনে এগোচ্ছি চারপাশের দৃশ্য যেন বদলে যাচ্ছে। দূরে পাহাড়ের রেখা ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ খোলা প্রান্তর, সবুজ প্রকৃতি আর পাহাড়ি পরিবেশ, সব মিলিয়ে মনে হচ্ছে আমরা ধীরে ধীরে প্রকৃতির আরও গভীরে চলে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরের পার্কিং এলাকায়। এখানে আমাদের সিএনজি রেখে দিচ্ছি। এরপর দুপুরের খাবার খেয়ে আমরা চলে এলাম নৌকা ঘাটে। এই যে সামনে নৌকাগুলো দেখছেন, এখান থেকেই শুরু হবে সাদা পাথরের যাত্রা। আমরা চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথরে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধলাই নদী, এবং এই যে দূরের যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে মেঘালয় পাহাড়। তো অনেক দূরে, দেখলেই মনে হয় যে ছোঁয়া যাবে, বাট বেশ দূরে এখান থেকে। তো আমরা এই নৌকাটা ভাড়া করেছি, আমাদের ভাড়া নিয়েছে 800 টাকা, জন প্রতি 100 টাকা করে নেয়। আমাদের টিম মেম্বার ছিল 4 জন, আর আমাদের সাথে আরও 4 জন গেস্ট অ্যাড হয়েছেন। তো আমরা 8 জন মিলে যাচ্ছি। সত্যি বলতে এই নৌযাত্রাটাও সাদা পাথর ভ্রমণের অন্যতম বড় আকর্ষণ। এই নদীটার নাম ধলাই নদী। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি স্রোত এই নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। অনেকে হয়তো ভাবছেন এখানে ডিঙ্গি নৌকায় গেলে আরও সুন্দর লাগতো, কিন্তু এই নদীতে স্রোত অনেক বেশি, তাই নিরাপত্তার কথা বিবেচনা করে এখানকার বেশিরভাগ নৌকাই ইঞ্জিন চালিত। দেখুন সামনেই মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, মেঘগুলো কি সুন্দর করে পাহাড়ের গায়ে এসে লেগে আছে। এই দৃশ্য যতবারই দেখছি ততবারই মনে হচ্ছে ক্যামেরা আসলে প্রকৃত সৌন্দর্য কখনোই পুরোটা ধারণ করতে পারে না। বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম সাদা পাথরের মূল পয়েন্টে। প্রথম দেখাতেই বুঝতে পারলাম কেন এই জায়গাটি সিলেটের সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য সাদা পাথর, স্বচ্ছ নীলাভ পানি, সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেঘালয় পাহাড়। সব মিলিয়ে সত্যি এক অসাধারণ দৃশ্য। আমরা চলে আসছি সাদা পাথরের মূল যে পয়েন্ট সেখানে। এইমাত্র নৌকা থেকে নামলাম, বিস্তীর্ণ জায়গা জুড়ে সাদা পাথর দেখা যাচ্ছে। এখানে আমি জামা কাপড় কেনার কিছু দোকান দেখলাম, কিছু খাবারের দোকান দেখলাম। যেরকম আশা করেছিলাম প্রচুর পানি থাকবে, পানি কিন্তু মোটামুটি, কারণ গত 3 দিনে পাহাড়ি ঢল নেমে যেরকম বন্যার সৃষ্টি হয়েছে, এক নিমিষে মনে হচ্ছে যে পানি চলে গিয়েছে। তো এখানে কক্সবাজারের মতো ছাতা এবং বেঞ্চের সিস্টেম করেছে এখানে ওরা। দেখতেই পাচ্ছেন অনেক পর্যটক এখানে গোসল করছেন, কেউ সাদা পাথরের উপর বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ ছোট নৌকা নিয়ে নদীর শান্ত পানিতে ঘুরে বেড়াচ্ছেন। সব মিলিয়ে পুরো জায়গাটা যেন এক প্রাণবন্ত উৎসব। আঙ্কেল, ঘোড়ার রাইড কত? 100 টাকা। কতক্ষণ ঘোরান? আচ্ছা, বেশি দূর না আর কি। ঘোড়া কি আপনার নিজের না ভাড়া? আপনার নিজেরই। আচ্ছা আচ্ছা। আমাদের মামুন সাহেব গেঞ্জি আনে নাই, আজকে একটা গেঞ্জি কিনছে। আপনারা দেখেন, গেঞ্জি পরলেই বোঝা যাবে যে আপনি সিলেট থেকে আসছেন। এই যে ওপারের অংশটা দেখছেন, ওইটাই ভারতের সীমান্ত এলাকা, আর আমাদের এই পাশে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বাংলাদেশের বিজিবি। তাই এখানে ঘুরতে এসে অবশ্যই সীমান্ত সংক্রান্ত সব নিয়ম মেনে চলবেন। সাদা পাথর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এমন একটি জায়গা যেখানে পাহাড়, নদী, সীমান্ত আর প্রকৃতি একসঙ্গে মিলিত হয়ে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। আজকের দিনটা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি সুন্দর কেটেছে। এখন আমরা ফিরে যাচ্ছি সিলেট শহরে।
কারণ আগামীকাল অপেক্ষা করছে আরও নতুন কিছু গন্তব্য, আরও নতুন কিছু গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।